ভবনে চলছে 5 তারকা হোটেল শেরাটন। অনুমতি ছাড়াই ভবনটি তৈরি করে বোরাক রিয়েল এস্টেট। রয়েছে চাঞ্চল্যকর তথ্য। ময়মনসিংহের ফুলবাড়িয়ার আতঙ্ক। সংসদ সদস্য আব্দুল মালেক সরকার বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয়রা। হত্যা, মারধর ও চাঁদাবাজির অভিযোগ। ব্যথানাশক মরফিনের সংকট, ব্যাহত কিডনি চিকিৎসা। 18 টাকার মরফিন বাইরে থেকে কিনতে হচ্ছে 180 টাকায়। গরিবের হকে এবারও ভাগ বসালেন ট্যানারি ব্যবসায়ীরা। দাম নেই পশুর চামড়ার, অভিযোগের আঙুল সিন্ডিকেটের দিকে। এবং আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আমের ভরা মৌসুম। দিনে পার 150 ট্রাক আম যাচ্ছে সারা দেশে। দাম নিয়েও সন্তুষ্ট চাষিরা। স্বাগত সংবাদ সকালে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। অবৈধ ভবনে চলছে রাজধানীর বনানীতে 5 তারকা হোটেল শেরাটন। শুধু সিটি কর্পোরেশনের সাথে চুক্তি ভঙ্গ নয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক ও সিভিল এভিয়েশনের অনুমতি ছাড়াই ভবনটি তৈরি করেছে বোরাক রিয়েল এস্টেট। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর আরও নানা তথ্য। অবৈধভাবে ভবন করে সিটি কর্পোরেশনের হাজার কোটি টাকার সম্পদ দখল নিয়ে এম এ আজিমের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ছবি তুলেছেন মারুফ হাসান খান। নিয়ম নীতির তোয়াক্কা না করে বনানীর আকাশে মাথা তুলে দাঁড়ানো সর্বোচ্চ এ শেরাটন ভবন এখন গলার কাটা হয়ে আটকে আছে দেশের বিমান চলাচলে। আশপাশের সব ভবন সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী উচ্চতায় 200 ফিটের মধ্যে হলেও 28 তলার শেরাটন ভবন উচ্চতায় প্রায় 350 ফিটেরও বেশি, যা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামার জন্য এখন বড় ঝুঁকির কারণ। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যদি ইয়াটা ধরে রেফারেন্স ধরে যদি আমরা করি তাহলে এটার হাইটটা বেশি আছে। এটা একটা ঝুঁকি আমাদের এভিয়েশন থেকে যাচ্ছে। বিষয়টি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে বারবার অবহিত করেছেন তারা। তাদেরকে ক্লিয়ারেন্সটা দিয়ে দিয়েছে হলো তাদের সিটি কর্পোরেশন, আমাদের কনসেন্ট ছাড়াই তাদের দিয়ে দিয়েছিল। কি করেছে রাজুক জানতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। শুধু সিভিল এভিয়েশন নয়, তাদেরও অনুমতি ছাড়াই খোদ সিটি কর্পোরেশনের জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ভবনটি। কততলা অনুমোদন নেওয়া হয়েছে এবং কি অকুপেন্সিতে অনুমোদন দেওয়া হয়েছে সেই ধরনের কোনো তথ্য প্রমাণ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত নয় এবং এই ভবনটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নয়। বিষয়টি নিয়ে কথা বলতে শেরাটনে গেলে বাধার মুখে পড়তে হয় তাদের নিরাপত্তা বিভাগের। কর্তৃপক্ষের কোনো ফোন নম্বর পর্যন্ত তাদের কাছে নেই বলে জানায়। আমাদের লেভেলে আসলে ম্যানেজিং ডিরেক্টরকে রিচ করার বা গিয়ে ইনফরমেশন নেওয়ার আমার আসলে স্কোপ নেই। তবে থমকে থাকে না দেশ টিভির অনুসন্ধান। বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। ভবন নির্মাণের চুক্তি হওয়ার পর থেকেই অনিয়ম আর দুর্নীতি শুরু করে শেরাটন ভবনের নির্মাতা প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট। সিটি কর্পোরেশনের 44 কাঠা জমি বরাদ্দ দিলেও বোরাক দখলে নেয় 60 কাঠা। 14 তলা ভবন নির্মাণের চুক্তি করে 30 তলার ফাউন্ডেশন নিয়ে করা হয় 28 তলা। প্রথমে একটি সুপারমার্কেট নির্মাণের অনুমতি নিয়ে 2টি ভবন করে একটিতে গড়ে তোলা হয়েছে 5 তারকা হোটেল শেরাটন। এসব বিষয়ে কথা বলতে বোরাক রিয়েল এস্টেটে গেলে অভ্যর্থনা বিভাগ থেকে জানানো হয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেশের বাইরে। এ বিষয়ে কথা বলার নেই আর কেউ। পুরোটাই এখন নিজের হাতে, ওনার অন্য কোনো বায়ের মাধ্যমে কাজ করতে হবে। দেশে ফিরবে বা না, এরকম কোনো মেসেজ নেই। বিষয়টি নিয়ে কথা বলতে বারবার সিটি কর্পোরেশনে গিয়েও মেলেনি কোনো বক্তব্য। এখন স্যার বলতেছে যে এটা ছিল আদালতের বিষয়, বক্তব্য 2006 সালে 14 তলা ভবন নির্মাণের জন্য বোরাককে জমি বরাদ্দ দেয় সিটি কর্পোরেশন। চুক্তিভঙ্গ আর নানা অনিয়মের পরও বছরের পর বছর ধরে যেন মুখ বন্ধ সিটি কর্পোরেশনের। তাহলে কি অনিয়ম আর দুর্নীতির সাথে সম্পৃক্ততা আছে তাদেরও? এমন প্রশ্নই এখন জনমনে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য আব্দুল মালেক সরকার ও তার অনুসারীদের একের পর এক বেপরোয়া কর্মকাণ্ডে আতঙ্কের জনপদ হয়ে উঠেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া।
হত্যা, সরকারি কর্মকর্তাকে মারধর, স্ট্যান্ড নিয়ন্ত্রণে নিয়ে চাঁদাবাজি সবকিছুতে রয়েছে এমপি ও তার অনুসারীরা। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, সংসদ সদস্যের এমন কর্মকাণ্ডে রাজনীতিতে বাড়ছে অস্থিরতা। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে অপরূপ ডেস্ক রিপোর্ট। অডিও কথোপকথনটি সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের। গত 13ই মে দুই গ্রুপের সংঘর্ষে তার অনুসারীদের হাতে আক্তারুল আলম শুভ নিহতের পর এমন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। এমপির সাথে সেলফি তুলতেও দেখা যায় শুভ হত্যায় অভিযুক্তদের। এতে ন্যায় বিচার নিয়ে শঙ্কিত নিহতের পরিবার। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, জয়নাল, আরিফ গং, তাদেরকে উনি ময়মনসিংহ মেডিকেল থেকে রেফার করে নিজে নিয়ে ঢাকা নিয়ে গেল। অডিও ভিডিও শুনলাম, এটা কিভাবে হয় আমি আপনাদের কাছে এটাই প্রশ্ন আমার। আপনারা আমাদেরকে সাহায্য করবেন এই পর্যন্ত, যাতে আমরা সুষ্ঠু বিচার পাই আমার ছেলে। এমপি মালেক সরকারের কিছু ছবি এবং অডিও কথোপকথন ভাইরাল হয়েছে, যেটা নিয়ে আমরা শঙ্কিত। আসলে আমরা এখানে কতটুকু বিচার পাবো। শুভ হত্যা ছাড়াও সম্প্রতি এমপি আব্দুল মালেক সরকারের অনুসারীদের মারধরের শিকার হন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ভাঙচুর চালিয়ে নিয়ন্ত্রণে নেন আলম এশিয়া পরিবহন। এমপি তো সে একদম আমরা ভয়ে থাকি। এত আসার পরে কয়টা ঘটনা হয়েছে, একটা দুটা না, কয়টা ঘটনা হলো। মালেক সরকারের নিয়ন্ত্রণের তার পক্ষের লোক এগুলো করছে এবং তার পক্ষের লোকই এটা নিয়ন্ত্রণ করতেছে। এমপির একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে বলে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এই ধরনের ঘটনা আমরা কখনোই সমর্থন করি না, তবে সকলেরই শান্তিপূর্ণ অবস্থানে থাকা উচিত। যারা দায়িত্বশীল পোস্টে আছে তাদের কথাবার্তা বলায় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত এবং কথাবার্তা বলার সময় চিন্তা ভাবনা করা উচিত। এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। সম্প্রতি রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসাটা স্বাভাবিক মনে করছেন এমপির অনুসারী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনি একটা সংগঠনের দায়িত্ব আছেন, সারা জীবনই থাকবেন, পরিবর্তন হইতে পারে না। পরিবর্তনের চেষ্টা আর কি করছে, বা অনেকে এরকম মনে করে। সাধারণ মালিকরা মনে করতেছে অনেকদিন তারা ছিল, এখন আমরা দেখি কি করা যায়। ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরকার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে গত 7 জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্যথানাশক মরফিনের সংকটে ব্যাহত হচ্ছে দেশের একমাত্র প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের চিকিৎসা। মাত্র 18 টাকা দামের মরফিন বাইরে থেকে কিনতে হচ্ছে 180 টাকায়। এমন অভিযোগ করেছেন রোগীর স্বজনেরা। প্রতি বছর ক্যান্সার, কিডনির মতো দুরারোগ্য রোগে আক্রান্ত এমন প্রায় 6 লাখের বেশি মানুষের জন্য দরকার হয় প্যালিয়েটিভ কেয়ার। অথচ দেশের একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভাগ আছে যেখানে বেড মাত্র 21টি। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। কুয়েটের 2017-18 সেশনের শিক্ষার্থী প্রান্ত। সৌম্য শান্ত স্বভাবের টকবগে যুবক ছটফট করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ কেয়ার বিভাগে। মরণব্যাধি ক্যান্সার শনাক্ত হলে থেমে যায় জীবনের চাকা। তার সহপাঠীরা যখন বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে কর্মজীবনের প্রস্তুতি নিচ্ছেন, তখন দেশে বিদেশে চিকিৎসা শেষে প্যালিয়েটিভ কেয়ারে সমর্পণ করেছে পরিবার। পরে এখন বেশি অসুস্থ হয়ে পড়ছে, জ্বর, বমি, পেট ফুলে যাচ্ছে। শেষ জীবনে একটু প্রশান্তির জন্যই এই সেন্টারে নিয়ে আসেন স্বজনরা। হায়াত মতো আল্লাহর হাতে, যখন কি হবে না হবে, কিন্তু যতদিন বাঁচে যাতে একটু শান্তি মতো থাকে। আপাতত কেমো অফ রাখছে, এখন শুধু যখন যে প্রবলেম হয় এটার জন্য ট্রিটমেন্ট দিই। একটু আত্মিক, মানসিক, সামাজিক প্রশান্তির মধ্য দিয়ে কষ্টমুক্ত নিরাপদ মৃত্যুই চায় অসহায় পরিবারগুলো। কিন্তু অসহায়ত্বের সুযোগ নিয়ে নিদারুণ যন্ত্রণায় ফেলে দেয় সমাজেরই কিছু মানুষ। যেমন ইয়াসিন নামের 16 বছরের কিশোর ক্যান্সারে আক্রান্ত। প্রতিদিন মরফিন নামক ব্যথানাশক ওষুধই তার স্বস্তির একমাত্র অবলম্বন। কিন্তু 18 টাকা মূল্যের মরফিনের 1 ডোজ কিনতে হয় কমপক্ষে 180 টাকায়। দেশে প্রতি বছর অনিরাময়যোগ্য ক্যান্সার, কিডনি, লিভারের রোগে আক্রান্ত কমপক্ষে 6 লাখ মানুষের প্যালিয়েটিভ কেয়ার দরকার। সেখানে মাত্র 1.5 থেকে 2 হাজার মানুষের সম্ভব হয় এই সেবা।
নিরাপদ জন্মের মতো নিরাপদ মৃত্যু একজন মানুষের অধিকার, তাই নিরন্তর চেষ্টা চিকিৎসকদের। প্রত্যেকটা রোগেরই একটা জায়গা আছে যেখান থেকে আসলে নিরাময় হওয়াটা সম্ভব হয়ে ওঠে না। প্যালিয়েটিভ কেয়ার সবার সাথে সাথে সবার পাশাপাশি এই চিকিৎসা ব্যবস্থাটা প্রদান করতে পারে। আমাদের দেশে যদি নিরাপদ জন্ম একটি অধিকার হয় মানুষের জন্যে, তাহলে নিরাপদ মৃত্যুও তাদের একটি অধিকার হতে হবে। ঢাকা মেডিকেল জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে কয়েকটি বেডে এ সেবা দেওয়া গেলেও দেশের একমাত্র পূর্ণাঙ্গ ওয়ার্ড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। প্যালিয়েটিভ কেয়ারকে প্রতিটা মেডিকেল কলেজে এমনকি জেলা হাসপাতালে যদি প্রসারিত করা যায় এবং প্রশিক্ষণ দিয়ে যদি উপজেলা পর্যন্ত নেওয়া যায়, কারণ নিরাময়যোগ্য শয্যাশায়ী এবং ক্যান্সারের রোগী সারা দেশেই আছে। অবধারিত মৃত্যুকে নিরাপদে আলিঙ্গন করতেই চেষ্টা চিকিৎসকদের। তবে আত্মার সঙ্গে স্রষ্টার নিবিড় সম্পর্কের জোরে কিছু মানুষ ফিরে আসেন সম্পূর্ণ সুস্থ হয়ে। বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন স্পিরিচুয়াল মেডিসিন। উন্নত বিশ্বে বিস্তর গবেষণা হলেও দেশে এখনো এ সেবা সম্পর্কেই ধারণা কম মানুষের। বন্ধু বান্ধব এসে যদি একটা রোগীর পাশে বসে ভালো ভালো কথাবার্তা বলে, তাহলে সে ভালো ফিল করে। তো এই জিনিসগুলো আমার ধারণা হলো স্পিরিচুয়াল যখন আছে, এটা নিশ্চয়ই আল্লাহর সাথে যোগাযোগ আছে। সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ ছাড়া স্পিরিচুয়াল হইতে পারে না। তবে এসডিজি গোল বাস্তবায়ন করতে হলে প্যালিয়েটিভ কেয়ার নিশ্চিত করার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গেল কয়েক বছরের মতো এবারও দাম নেই চামড়ার। পানির দামে চামড়া কিনছেন আড়তদাররা, এতে বড় ক্ষতির মুখে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। যদিও আড়তদাররা দুষছেন টেনারি মালিকদের। এদিকে চামড়ার কাঙ্ক্ষিত দাম না পেয়ে অনেক ব্যবসায়ী ব্যক্তি পর্যায়ে লবণ দিয়ে সংরক্ষণ করছেন চামড়া। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আপন অপু রিপোর্ট। কোরবানির পরপরই চামড়া আসতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত কুষ্টিয়ার বাবুরালী গেটে। তবে এখানকার ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে কিনছেন না চামড়া। এখানে গরুর চামড়ার পিস প্রতি 800 থেকে 1000 টাকায় বিক্রি হলেও ভাটা ছাগলের চামড়ায় পিস প্রতি বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়। ট্যানারের মালিকরা যদি সেই সরকারি রেট হিসাব করে আমাদের দেয়, তো ইনশাল্লাহ আমরা কিছু লাভবান হব। সরকার যে দাম দিয়েছে, এই দামে চামড়া কিনলে আমাদের লস হবে। সরকারি রেটে চামড়া টেনারি মেলে কখনোই নাই না। তারা বলে কি টেলিভিশন আপনাকে বলছে, কিন্তু আমরা তো বলিনি। বগুড়া চামড়া পট্টিতে এবার আমদানি কম বলছেন ব্যবসায়ীরা, আর আশানুরূপ দাম না পাওয়ার অভিযোগ খুচরা বিক্রেতাদের। এখানে গরুর চামড়া 500 থেকে 700 টাকায় বিক্রি হলেও গাভীর চামড়া বিক্রি হচ্ছে মাত্র 200 টাকায়। ছাগলের চামড়ার দাম না পেয়ে নিতে হচ্ছে ফেরত। যারা বিক্রি করছেন দাম পাচ্ছেন চামড়া প্রতি মাত্র 5 থেকে 10 টাকা। পাড়া মহল্লা থেকে চামড়া কিনে মৌসুমী ব্যবসায়ীরা পড়েছেন লোকসানে। তাদের অভিযোগের তীর সিন্ডিকেটের দিকে। আরে কিনছিলাম 600, 650, বেচলাম 400, 4-5 দেখালে রাখি। এটা সিন্ডিকেট, এটা পুরোটাই সিন্ডিকেট। 800-900 টাকার চামড়া কিনেছি, এখানে আসা আমরা সেখানে দাম পাচ্ছি 500-600 টাকা দাম বলতেছে। এদিকে ব্যবসায়ীরা দেখাচ্ছেন পুঁজি সংকট, পাশাপাশি দুষছেন ট্যানারি মালিকদের। ট্যানারিরা তো টাকা দিচ্ছে না, এই কারণে সবারই মোটামুটি ধস। আমরা না বাড়ালে চামড়া কেউ কিনবে না। আমরা ছাড়া কেউ নেই বর্তমানে বগুড়াতে। তারপরে আমাকে যেটুক পুঁজি আছে এইটুক দিই, আবার দেখা যায় হাফ টাকা দেয়। মৌলভীবাজারে বৃষ্টির কারণে এখনো পুরোপুরি শুরু হয়নি কোরবানি পশুর চামড়া বেচা কেনা। সদর উপজেলার বালিকান্দি চামড়া ব্যবসা কেন্দ্রে এসেছে অল্প সংখ্যক চামড়া। লবণ দিয়ে সেসব চামড়া সংরক্ষণে কাজ করছে তারা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিগত বছরগুলোর মতো এবারও চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত সাধারণ কোরবানি দাতারা। গরু ও ছাগলের চামড়া ন্যূনতম দাম সরকার নির্ধারণ করে দিলেও তা মানা হচ্ছে না কোথাও। এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন অনেকেই। কেউ কেউ আবার আঙ্গুল তুললেন ট্যানারি ব্যবসায়ীদের দিকে। বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। বছর ঘুরে ফিরে এসেছে ঈদুল আজহা। ত্যাগের মহিমায় মহিমান্বিত হওয়ার কথা থাকলেও এই দিনেও স্বার্থ ত্যাগ করতে পারছে না একটি মহল। ফলে বিগত কয়েক বছরের মতো এবছরও পানির দামে বিক্রি হচ্ছে চামড়া। চামড়ার দাম আমরা ওইরকম পাই নাই। সরকার যে রেট দিছে 1000-1200 টাকা, আমাদের ওইরকম দিচ্ছে না। চামড়ার দাম আসলে সরকার বর্ধিত করা যে দাম, আসলে সেই দাম আমরা পাচ্ছি না। 300, 350, 400, কিছু কন্ডিশনে 450 কিনছি, 500 কিনছি, বিভিন্ন রেট আর কি।
ব্যক্তিগতভাবে কুরবানিদাতাদের চামড়া ভেদে বিক্রি করতে হচ্ছে 500 থেকে 700 টাকার মাঝে। অন্যদিকে মহল্লা থেকে যারা চামড়া সংগ্রহ করেন তারা সেই চামড়া পাইকারদের কাছে বিক্রি করছেন 800 থেকে 900 টাকার মাঝে। মহল্লার ভিতরে মাল কিনা 800 850 কিনা, আর বাইরে মিলে 700 750। আমরা কিনতেছি এই মহল্লা থেকেই, আমরা 600 700 500 এভারেজ এরকম কিনতেছি। অনেকেই বলছেন বিদেশি বিনিয়োগ না থাকা প্রক্রিয়াজাতকরণের কেমিক্যালের দাম বাড়ার কারণে চামড়ার দাম এত কম। কেউ কেউ আবার দুষলেন ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে। আজকে আমি 750 টাকার চামড়া কিনা ওই চামড়া আমি বিক্রি করার জন্য সায়েন্স ল্যাবে গেছি। ট্যানারি এলারা ওনারা এমন একটা সিন্ডিকেট, সবাই একদম, কেউ 5 টাকা বাড়াবে না, কমাবে বাড়াবে না, 550 টাকা বলতেছে। আমরা 700 টাকা দিয়ে আমরা কিনছি। আমাদের আগে ইউরোপিয়ান ইউনিয়নরা আসছে আমাদের এখান থেকে চামড়া নিত, এখন একমাত্র চায়না ছাড়া আমাদের আর কোনো বায়ার নাই, আর ওরা আমাদের এখানে আসে সিন্ডিকেট করে মাল নেয়। তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াতুল্লাহর দাবি, সাভারে চামড়া প্রক্রিয়াজাত করার আরও কিছু ইউনিট অচিরে চালু হবে। সবগুলো ইউনিট চালু হয়ে গেলে এ সমস্যার সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওয়েস্ট ম্যানেজমেন্ট কিছু অসম্পূর্ণ আছে, এটা নিয়ে সরকার কাজ করতেছে। আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসতেছি। যেখানে আমরা 142টা ট্যানারি উৎপাদন আছে, এখানে যদি 20টা ট্যানারি যদি আমরা LWG সনদ পেয়ে যাই, তাহলে চামড়ার যে আজকে দুরবস্থা, চামড়ার যে আজকে কম বলতেছে অনেকে, কিন্তু এই অবস্থা থাকবে না। ইসলামিক বিধান অনুযায়ী চামড়া বিক্রির এই অর্থের দাবিদার মূলত নিম্ন আয়ের মানুষেরা, ফলে তারা বঞ্চিত হচ্ছেন তাদের অধিকার থেকে। অন্যদিকে চামড়ার এত কম দাম যেন ট্যানারি শিল্পের বেহাল দশাই প্রমাণ করছে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ভারতে ফের রেল দুর্ঘটনা, পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালবাহী ট্রেনের ধাক্কা, নিহত 15, মমতার ক্ষোভ। খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবন ফিরোজায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দলটির শীর্ষ নেতারা। সোমবার রাত 8টার পর একে একে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান সহ বিএনপির শীর্ষ নেতারা বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান। এ সময় বিএনপি নেত্রীর শারীরিক খোঁজ খবর নেন তারা। এছাড়া দল ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন বিএনপি নেতারা। আমরা প্রত্যেক এই ঈদের মধ্যে আমাদের নেত্রীর সাথে দেখা সাক্ষাৎ করি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করি। আজকে যে ঈদ সকলে সেভাবে আনন্দের সাথে করতে পারেনি, এ ব্যাপারে আমরা সকলেই কষ্টে আছি। আমরা সকলেই এ ব্যাপারে কিন্তু দুঃখিত। আমাদের নেত্রীও দুঃখ প্রকাশ করেছেন। দেখছেন সংবাদ সকাল। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এখন আমের ভরা মৌসুম। প্রতিদিন প্রচুর পরিমাণ কাঁচা পাকা আম আসছে বাজারে। এখানকার আমের বিশেষ চাহিদা থাকায় দিনে প্রায় 150 থেকে 200 ট্রাক আম যাচ্ছে রাজধানী সহ সারা দেশে। এবার আমের দাম নিয়েও সন্তুষ্ট চাষিরা। সহকর্মী তারেক রহমানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। জমজমাট হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের আম বাজারগুলো। এরই মধ্যে শেষ হয়ে গেছে গোপালভোগ জাতের আমের সরবরাহ। বাজার এখন খিরসাপাত ও ল্যাংড়া আমের দখলে। এরপর বাজারে আসবে ফজলি, তারপর বাজার মাতাবে আশিনা আম। চাঁপাইনবাবগঞ্জের আম সুমিষ্ট হওয়ায় দেশের অন্যান্য জেলায় এই আমের বিশেষ চাহিদা রয়েছে। প্রতি মণ বিক্রি হচ্ছে 4 থেকে 5,000 টাকা পর্যন্ত। আমের দাম ভালো পাচ্ছেন বলে জানান আম চাষিরা। 5,000 থেকে 4,000 টাকা মণ। গতবার এই সময় আম বিক্রি করেছিলাম 2,000 টাকা মণ কাটে।
ওই তুলনায় আম কম থাকার কারণে আমার দামটা একটু দুই গুণ হয়ে গেছে। আমরা শান্তিপূর্ণভাবে আম বিক্রি করতে পারছি। সব মিলিয়ে কাঁচার বাজার ঈদের মতো জমজমাটভাবে জমে গেছে। গত বছর তার আগের বছর কম দাম ছিল, আমাদের ক্ষতি হয়েছে। এবছরে পুষিয়ে উঠতে পারি। শেষ পর্যন্ত যদি আমের বাজারটা থাকে তাহলে আম বিক্রি করে পুষিয়ে উঠতে পারি। চাঁপাইনবাবগঞ্জের আম মানে ও গুণে ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে এর চাহিদা বেশ। তাই প্রতিদিন এখান থেকে আম যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ডিস্ট্রিক্ট থেকে এখানে চাঁপাইনবাবগঞ্জে আমটা কিনে একটু ভালো, আমটা মেচুর হয়েছে, পাকা লাগছে, এখানে কোনো মেডিসিন লাগে না, ফরমালিন লাগে না, কিছুই লাগে না, আমগুলো অনেক ভালো। অন্য বছর অনেক বৃদ্ধি, গত বছর 2100 ছিল, 1900-2200 চাঁপাইনবাবগঞ্জ থেকে দৈনিক প্রায় 150 থেকে 200 ট্রাক আম রাজধানী সহ সারা দেশে যাচ্ছে বলে জানান আম আড়তদার সমিতি। আমাদের এই কাঁচহাট আমবাজার থেকে 150 থেকে 200 ট্রাক আম যে দেশের সব জেলায় বাজারজাত হচ্ছে এবং এটা সামনেতে 400 থেকে 500 পর্যন্ত আমাদের এই কাঁচহাট বাজার থেকে আম প্রতিদিন বাজারজাত হবে। শেষ পর্যন্ত আমের বর্তমান দাম বহাল থাকলে এবার ভালো লাভের আশা চাষিদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। নিয়ম রক্ষার ম্যাচে আফগানদের বিপক্ষে ঝোড়ো সোড়ো উইন্ডিজের আজমতুল্লাহর 1 ওভারে 36 রানের রেকর্ড। সুনামগঞ্জের দোয়ারা বাজারে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 10 গ্রাম। নেই ঈদ আনন্দ, পানিতে সর্বস্ব হারিয়ে দিশেহারা বানবাসী হাজারো পরিবার। নিজেদের ঘর, ধান, চাল পানিতে ডুবে সড়কেই দিন কাটছে অনেক পরিবারের। গেল 2 দিন ধরে চিড়ামুড়ি খেয়ে দিন কাটছে তাদের। সুনামগঞ্জ থেকে মেহেদি হাসানের রিপোর্ট। কথা ছিল 3 মেয়েকে নিয়ে ধুমধাম করে ঈদ কাটাবেন, আয়োজনও ছিল সব। কিন্তু হঠাৎ পাহাড়ি ঢলে রুমেনা বেগমের সব আনন্দ ভেসে গেল বানের জলে। আজ ঈদের আনন্দ তো দূরের কথা, ঘরের খাবার রান্নার উপায় নেই। 2 দিন ধরে চিড়ামুড়ি খেয়েই দিন পার করছেন তারা। 8টার থেকে পানি আইছে, আমরা রান্না খাবার নাই। গরুর জিনিসপত্র আছে বাসায় নিছে, চাল টলিতে ভিজে টিজে গেছে, গরু সময় পানি আসলো। গরু একই অবস্থা সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর, নোয়াপাড়া, রোসরাই, সুলতানপুর, হাসন বাহার সহ 10টি গ্রামের হাজারো মানুষের। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে মুহূর্তেই তলিয়ে যায় এসব গ্রামের বাড়িঘর। বানের জলে কারো বসতঘর, কারো ঘরে থাকা সারা বছরের ধান তলিয়েছে পানিতে। মুহূর্তেই পানির প্রবল স্রোতে ভেসেছে বাড়িঘর, আসবাবপত্র। কাপড় চোপড়, গরু বাছুর, হাঁস মুরগ, ছাগল, টাকা পয়সা, 30-40 মন ধান, 4-5 মন চাউল, সব তা কাপড় চোপড় সব তা বাসায় লিয়ে গেছে। কি বাঁধ ভেঙে পাহাড়ি ঢলে সব হারিয়ে অনেকেই সড়কে আশ্রয় নিয়েছেন। তাদের কাছে ঈদ যেন বিলাসিতা। আমরা হাঁস মুরগা যা কিছু আছে সব কিছু বাসা গেছে, ধানে চাইলে সব কিছু কিছু গেছে বাসা, কিছু আছে বিজ্জা টিজ্জা লুতা। আমরা যে খাই আমরা ঈদ করুন, এই আমরা করি না। তাহলে একটা ঈদের দিন আমরা কত আয়োজন টায়োজন করলাম, মানে ঈদ তো নাই, বাচ্চা কাচ্চা মনে করেন কত আউস টাউস করলো, এই তো না, তাও নাই। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা রাস্তাগুলো মেরামতের বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আমরা কালকে থেকে হয়তো মেরামতের কাজটা শুরু করব। আর যারা পানি বন্দী হিসেবে আছে, বন্যায় ক্ষতিগ্রস্ত আছে, কয়েকটা পরিবার রাস্তাতে স্টে করতেছে বললেন, আমি আশ্রয় কেন্দ্র রেডি রেখেছি এবং তাদেরকে বলছি যে তারা যাতে আশ্রয় কেন্দ্রে চলে যায়। আর সেই সাথে যেহেতু তারা রান্নাবান্না করতে পারছে না, এই জন্য আমরা তাদের মধ্যে শুকনা খাবার বিতরণ করব। এদিকে পাহাড়ি ঢল আর বৃষ্টিতে বেড়েছে সুনামগঞ্জের সুরমা নদীর পানিও। 2022 সালের 16 জুন ভয়াবহ বন্যায় তলিয়ে যায় পুরো সুনামগঞ্জ জেলা। আবারও একই দিনে পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে বন্যা দেখা দেয় বন্যা আতঙ্কে হাওরবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের দিনে ভারী বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে সিলেটের নগরের বেশিরভাগ এলাকা। এতে ঈদের নামাজ আদায়ে ও কোরবানি দেয়া নিয়ে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী জানায়, রোববার রাত থেকে টানা বৃষ্টি হওয়ায় নগরের বাসাবাড়িতে ঢুকে পড়ে পানি। এতে সকাল থেকে ঈদের নামাজ পড়তে গিয়ে বিপাকে পড়েন তারা। সেই সঙ্গে নগরের শুষ্ক স্থান না থাকায় অনেকেই করতে পারেননি কোরবানি।
বিশেষ করে শিবগঞ্জ, রায়নগর, সোভানীঘাট, মদিনা মার্কেট সহ নগরের অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকার সড়কে কোমর পর্যন্ত পানি উঠেছে। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের বেশিরভাগ নদ নদীতে বেড়েছে পানি। দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। সিগন্যাল থাকায় দাঁড়িয়েছিল ভারতের আসাম থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একই লাইনে এসে পড়ে মালবাহী ট্রেন। তখনই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এতে নিহত হন অন্তত 15 জন, আহত আরও বহু মানুষ। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রেল খাত নিয়ে এখন আর কেউ ভাবছে না। আরও জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। স্থানীয় সময় সকালে ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনটি নিজবাড়ি এবং রাঙ্গাপানি স্টেশনের মাঝামাঝি পৌঁছালে পিছন থেকে ধাক্কা মারে একটি মালবাহী ট্রেন। এতে লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে কাঞ্চনজঙ্ঘা एक्सप्रेसের পিছনের দুটি বগি। सामने कांचनजंगा एक्सप्रेस है वो धीरे गति से चल रहा था, वो खड़ा नहीं था, धीरे गति चल रहा था। पीछे से जो मालगाड़ी है वो अचानक बहुत स्पीड से था, वो आके पीछे से मर दिया उसको। जब हम लोग नमाज पढ़ के बाहर निकले तो हम लोग को मतलब खबर आया कि हमारे यहाँ 2 किलोमीटर अंदर एक ट्रेन दुर्घटना हुई है। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে অনেকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন তারা। এছাড়াও আহত হয়েছেন বহু যাত্রী। Injured अभी तक 25 to 30 nearly, but the injuries are not fatal. We have already rescued them with their luggages. এবং এখানে আমরা हम लोग लोकल का एम्बुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं, ठीक है। वो जो पैसेंजर्स हैं हम लोग उन लोगों को बाहर निकाल के एक यहाँ पे एक मदरसा में कैंप भी सेटअप किया है, वहाँ पे लेके जा रहे हैं और वहाँ से फिर आगे बास लेके एनजीपी तक लेके जा रहे हैं। হতাহতদের উদ্ধারে কাজ করছে পুলিশ। শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে চলছে বৃষ্টি, ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটি, ফলে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার ট্রেন চলাচল। এদিকে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এর মধ্যে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে উদ্ধার কাজে গতি আনতে এবং আহতদের চিকিৎসায় প্রশাসনকে সব ধরনের সহায়তার নির্দেশও দিয়েছেন তিনি। আসামের আগরতলায় এবং শিলচরের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দার্জিলিং যাতায়াতের ক্ষেত্রেও পর্যটকদের পছন্দের তালিকায় উপরের দিকেই রয়েছে এই ট্রেনটি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।
এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।